হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা দৃঢ়বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারটা পড়েছি। আজকে আমরা বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যে সমস্ত প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, নিট, জয়েন্ট এন্ট্রান্স, ডব্লিউবিজেই এবং তোমাদের যে বোর্ডের পরীক্ষাতেও এসছে এই সমস্ত কিছু কোশ্চেন। তো এগুলো সব টাইপ কোশ্চেন, তোমরা বইতে অনেক অনেক কোশ্চেন পেয়ে যাবে, কিন্তু এগুলো জাস্ট টাইপ কোশ্চেন, যেগুলো মানে বিভিন্ন ধরনের পরীক্ষাতে যেগুলো খুব কমনলি আসে সেইগুলো আমি আলোচনা করেছি এবং কিভাবে সেগুলো করতে হয় সেটা আমি দেখাবো অ্যাকচুয়ালি। তো শুরু করা যাক। তো শুরু করার আগে কিছু কিছু জিনিস যেগুলো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে মনে রাখতে হবে সেটা আমি এখানে আলোচনা করছি। যে কয়েকটা জিনিস তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, মানে ফর্মুলা যেগুলো খুব বলতে গেলে, যেমন ধরো যখন কৌণিক গতি হয়, ধরো একটা বস্তু এভাবে ঘুরছে, তাহলে তার ক্ষেত্রে কি থাকে, যে একটা টর্ক যদি প্রয়োগ হয় টাউ, তাহলে এই টর্ক দ্বারা কৃতকার্য, এই টর্ক বা যেটা হচ্ছে এফ, আমরা বলি যে এইদিকে এফ এদিকে এফ, একটা দ্বন্দ্ব কাজ করছে। তাহলে দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য বা টর্ক দ্বারা কৃতকার্য হচ্ছে যে কৃতকার্যের মান হচ্ছে টাউ গণিত থিটা, মানে কতটা টর্ক প্রয়োগ করছি আর কতটা তার কৌণিক সরণ হচ্ছে, তাদের যে গুণফল সেটা হচ্ছে কার্যের পরিমাণ। তাহলে যদি ধরো টর্ক হচ্ছে টাউ, এবার থিটা যদি ধরো একবার যদি পূর্ণ আবর্তন করে তাহলে থিটা কত হবে, 2π। তাহলে টর্ক, তাহলে কৃতকার্য কত হবে, থিটার জায়গায় 2π বসিয়ে দাও, আর 2π, আর যদি n বার পরিভ্রমণ করে তাহলে সেটা হবে 2πn। তাহলে 2πn হচ্ছে মানে n বার যদি ঘোরে তাহলে 2πn গণিত টর্ক হচ্ছে তোমার হচ্ছে টোটাল কৃতকার্য। মানে n বার যদি পূর্ণ আবর্তন করে তাহলে দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য হচ্ছে 2πn গণিত টর্ক। আর টর্কের মান কত, টর্ক হচ্ছে জড়তা ভ্রামক গণিত কৌণিক ত্বরণ, টাও সমান আই আলফা, যেখানে জড়তা ভ্রামক হচ্ছে সামেশন এমআই আর স্কোয়ার। এটা হচ্ছে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তা ভ্রামক। একটি বস্তুর ভর যদি এম হয়, কোনো ঘূর্ণন সাপেক্ষে যদি বস্তুটির জড়তা ভ্রামক আই হয়, তাহলে চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে, আমরা বলেছি যে আই সমান এম কে স্কোয়ার। এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধের ফর্মুলা কে। বিভিন্ন কোশ্চেনে তোমরা দেখবে চক্রগতির ব্যাসার্ধ বার করতে দেবে, তখন তোমাকে এই ফর্মুলা ব্যবহার করে তোমাকে বার করতে হবে। একটা বস্তু যখন আবর্তন করে তখন তার গতিশক্তি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, মানে ঘূর্ণন গতির ক্ষেত্রে গতিশক্তি কত, হাফ আই ওমেগা স্কোয়ার। রৈখিক গতির ক্ষেত্রে গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। এবার ধরো কোনো বস্তু যদি মানে ঘুরছে আবার ঘুরতে ঘুরতে এগিয়ে যাচ্ছে, তাহলে তার মধ্যে কি থাকছে, একটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি থাকছে যেটা হচ্ছে কি রোটেশনাল কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে যেটা সরলরৈখিকভাবে যাচ্ছে যেটা রৈখিক গতিশক্তি, সেটা লিনিয়ার, তাহলে সেটা হচ্ছে কে এল, মানে লিনিয়ার কাইনেটিক এনার্জি বলতে পারো। তাহলে এই দুটো মিশ্র গতির ক্ষেত্রে কিন্তু দুটোই তোমাকে যোগ করতে হবে। কৌণিক ভরবেগের মান হচ্ছে জড়তা ভ্রামক গণিত কৌণিক বেগ। জড়তা ভ্রামক যদি আই, কৌণিক বেগ যদি ওমেগা হয়, তাহলে এল সমান হচ্ছে আই ওমেগা। যদি আই বাড়ে এল কমবে যদি কৌণিক ভরবেগ সংরক্ষণ থাকে। আর কোনো কণা যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে ঘোরে এবং কণাটির রৈখিক ভরবেগ যদি পি হয়, তাহলে কণাটির কৌণিক ভরবেগ কত হবে, এল সমান আর ক্রস পি। এবার পরীক্ষাতে অনেক সময় দেওয়া থাকে আর দেওয়া আছে, পি দেওয়া আছে, তাহলে এল কত হবে সেটা বার করো, এরকম পরীক্ষাতে দিতেই পারে। আর শেষে হচ্ছে টর্ক গণিত সময় হচ্ছে ওই সময়ে বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন। টর্ক গণিত সময় হচ্ছে ওই সময়ে বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন। আরও কিছু এর সাথে সাথে যেটা মনে রাখবে সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে যে ধরো তোমার ভরকেন্দ্রগামী কোনো অক্ষের সাপেক্ষে একটি বস্তুর যদি জড়তা ভ্রামক হয় আইসিএম, তাহলে এর সমান্তরাল, এই অক্ষের সমান্তরাল অন্য যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হবে আই সমান আইসিএম প্লাস এই দুই অক্ষের মধ্যে যে দূরত্ব হবে ডি, আর এই বস্তুর যদি ভর হয় এম তাহলে এম ইন্টু ডি স্কোয়ার। এটাই হচ্ছে কি সমান্তরাল অক্ষ উপপাদ্য। আর একটা কি ছিল, লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য হচ্ছে ধরো একটা দ্বিমাত্রিক যদি কোনো বস্তু আছে এবং সেই তলে যদি দুটি অক্ষ থাকে এক্স আর ওয়াই, তাহলে এবং এদের সাপেক্ষে যদি আই এক্স আর আই ওয়াই হলো জড়তা ভ্রামক, তাহলে এই দুটি অক্ষের সাথে লম্বভাবে থাকা কোনো অক্ষ, মানে ধরো জেড অক্ষ উপর দিকে আছে, তাহলে তার সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে, আই জেড সমান হচ্ছে এই দুটি অক্ষের সাপেক্ষে যেটা তলে ছিল সেই তলে থাকা দুটি অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সমষ্টি, মানে আই এক্স প্লাস আই ওয়াই। এটাই হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য।
আর শেষে বলি যে নততল বরাবর কোনো বস্তু না পিছলে গড়িয়ে পড়ার ক্ষেত্রে, ধরো একটা নততল বরাবর একটা বস্তু যদি মানে ঘুরতে 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 পড়ছে, তাহলে তার ক্ষেত্রে রৈখিক ত্বরণ কত হবে? এ সমান জি সাইন থিটা বাই 1+i/mr²। এবার বিভিন্ন যদি তোমার গোলক দেওয়া থাকে তাহলে আই সমান তোমাকে বসাতে হবে 2/5, সেরকম তোমার যদি ফাঁপা গোলক থাকে তাহলে 2/3, তারপরে তোমার যদি চাকতি থাকে তাহলে 1/2mr², তোমার যদি একটা চোঙ থাকে তাহলে 1/2mr², এরকম এগুলো বসিয়ে দিয়ে আয়ের মান বসিয়ে দিয়ে তুমি কী পাবে? রৈখিক ত্বরণের মান পেয়ে যাবে। এবার আসছি অঙ্কতে, বিভিন্ন যে নিউমেরিক্যাল কোশ্চেন পরীক্ষাতে আসে সেগুলো তোমরা দেখব। প্রথম কোশ্চেন বলছে যে সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোনো কণার কৌণিক ভরবেগ হচ্ছে এল। তাহলে কৌণিক ভরবেগ এল দেওয়া আছে। কণাটির কম্পাঙ্ক দ্বিগুণ করে গতিশক্তি অর্ধেক করে দেওয়া হয়, তাহলে তার কৌণিক ভরবেগ কত হবে? তাহলে আমাকে জানতে হবে যে কৌণিক ভরবেগের সাথে কম্পাঙ্কের কি সম্পর্ক, গতিশক্তির কি সম্পর্ক, এগুলো আমাকে জানতে হবে। তাহলে এল ছিল, তাহলে এল সমান আমি জানি আই ওমেগা, এল সমান আই ওমেগা। এবার তোমার বলে দেওয়া আছে, এবার তোমাকে ওমেগা সমান কি জানো? ওমেগা হচ্ছে 2π/t, এটা আমরা জানি। ওমেগা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ সমান 2π/t। আর 1/t হচ্ছে ধরো ফ্রিকোয়েন্সি, তাহলে 2π নিউ, নিউ হচ্ছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বোঝাচ্ছে, কম্পাঙ্ক। এটাকে এন দিয়েও প্রকাশ করা হয় বা নিউ দিয়েও প্রকাশ করা হয়। তাহলে 2π নিউ হচ্ছে ওমেগা, এটা হচ্ছে কম্পাঙ্ক। এবার এটা ছিল আগে, এবার বলছে কম্পাঙ্ক দ্বিগুণ করা হলো, মানে কম্পাঙ্ক নিউ প্রাইম হচ্ছে এখন হচ্ছে 2 নিউ, তাহলে ওমেগা প্রাইম কত হবে? মানে কৌণিক বেগ পরে কত হবে? 2π নিউ প্রাইম সমান হচ্ছে 2π নিউ প্রাইমের জায়গায় বসিয়ে দাও 2 নিউ, মানে হচ্ছে 2 × 2π নিউ মানে 2 ওমেগা। মানে কৌণিক বেগ কি হলো? দ্বিগুণ বেড়ে গেল। আরেকটা কি বলছে? গতিশক্তি অর্ধেক করে দেওয়া হলো। গতিশক্তি অর্ধেক করে দেওয়া মানে গতিশক্তি ধরো তাহলে কে ছিল, কে এর ফর্মুলা হচ্ছে কে সমান 1/2π²। এখন কে প্রাইম হচ্ছে গতিশক্তি, তাহলে k/2 অর্ধেক করা হলো, তার মানে হচ্ছে 1/2 × 1/2i²। তো এটা হচ্ছে তাহলে কে প্রাইম সমান হচ্ছে k/2। তাহলে এখান থেকে আমাকে কি বার করতে হবে? তুমি দেখো যে যেহেতু আমার কাইনেটিক এনার্জি দেওয়া আছে, তাহলে কে প্রাইম সমান আমি কি লিখতে পারি? যে 1/2i'⍵²। এটা হচ্ছে পরবর্তীকালে আবর্ত গতিশক্তি, আর সেটা সমান হচ্ছে যে 1/2 গণিত 1/2i'⍵²। এটা হচ্ছে পরে গতিশক্তি। তাহলে এখান থেকে তুমি দেখো যে এখান থেকে 1/2 কেটে গেল, তুমি পালে i'/i সমান হচ্ছে ω/ω', তাহলে ω²/ω'²। এবার ওমেগা প্রাইম হচ্ছে 2 ওমেগা, তাহলে বসিয়ে দাও, তাহলে ω² এটা হচ্ছে 2 ω², তাহলে ω²/4 ω², তাহলে ω²/ω² কেটে গেলে তারপরে থাকলো 1/4। তাহলে ওকে i'/i' সমান হচ্ছে ওকে আর একটা হাফ ছিল এখানে, তো এখানে একটা হাফ থেকে গেল, তাহলে এখানে হবে এটা হচ্ছে 1/8 হয়ে যাবে। ওকে i'/i সমান হচ্ছে 1/8। এবার দেখো এইটা হচ্ছে জড়তা ভ্রামক কতটা পরিবর্তন হলো, মানে i' সমান হচ্ছে 1/8 মানে i/8, মানে এই জড়তা ভ্রামক যেহেতু আমার গতিশক্তি দেওয়া আছে সেখান থেকে আমি জড়তা ভ্রামক কতটা পরিবর্তন হলো সেটা দেখে নিলাম। আর ওমেগা প্রাইম সমান আমরা বার করেছি 2 ওমেগা, মানে কৌণিক বেগ দ্বিগুণ বেড়েছে, জড়তা ভ্রামক 8 গুণ কমে গেছে। তাহলে বলছে যে কৌণিক ভরবেগ কত হবে? তাহলে কৌণিক ভরবেগ সমান কত হবে? তাহলে এল প্রাইম সমান হচ্ছে i'⍵', তাহলে i' সমান হচ্ছে i/8 গণিত হচ্ছে ω' সমান 2 ওমেগা, তাহলে দেখো 1/4 i'⍵। আর এই i'⍵ হচ্ছে প্রথমে যে কৌণিক ভরবেগ ছিল সেটা, তাহলে সেটা যদি এল হয় তাহলে l/4, এটা হচ্ছে 0.25 এল, মানে এল প্রাইম হলো পরবর্তীকালে মানে অন্তিম কৌণিক ভরবেগ হচ্ছে 0.25 এল। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো 0.25 এল হচ্ছে পরবর্তীকালে যে কৌণিক ভরবেগ প্রাথমিক কৌণিক ভরবেগের সাথে তার 0.25 গুণ, তো এটা হচ্ছে অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন
যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি সরু রিংয়ের কেন্দ্রগামী ও তলের ওপর লম্ব অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত হবে। তাহলে দেখো একটা রিং যদি থাকে এরকম, তার সাপেক্ষে যে কেন্দ্রগামী, এটা হচ্ছে কেন্দ্র এবং তার ব্যাসার্ধ হচ্ছে আর, আর কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব মানে এই যে অক্ষ, এই অক্ষ বরাবর তার কি করতে হবে, চক্রগতির ব্যাসার্ধ বার করতে হবে। আমরা জানি জড়তা ভ্রামক কত হয়, জড়তা ভ্রামক একটা রিংয়ের ক্ষেত্রে জড়তা ভ্রামক হয় হাফ এম আর স্কোয়ার, যেখানে এম হচ্ছে তার ভর, আর হচ্ছে তার ব্যাসার্ধ, তাহলে আই সমান এম আর স্কোয়ার। এবার চক্রগতির ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে আই সমান এম কে স্কোয়ার, তাহলে এম কে স্কোয়ার সমান হচ্ছে এখানে এম আর স্কোয়ার মানে কে সমান আর, তার মানে এখানে চক্রগতির ব্যাসার্ধ আর তার নিজের ব্যাসার্ধ হচ্ছে সমান, তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার হবে সি। এবার যদি ধরো আমি জাস্ট এটা বললাম একটা রিংয়ের ক্ষেত্রে, ধরো একটা বৃত্তাকার চাকতি আছে, বৃত্তাকার চাকতি এবং তার সাপেক্ষে এই অক্ষের সাপেক্ষে তোমার চক্রগতির ব্যাসার্ধ বার করতে পারে, তাহলে এই ক্ষেত্রে হবে যেহেতু ওর জড়তা ভ্রামক হচ্ছে হাফ এম আর স্কোয়ার, তাহলে এটাই হবে এম কে স্কোয়ার সমান, তাহলে কে সমান হবে আর বাই রুট টু। এটা হচ্ছে একটা চাকতির ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ। এবার ধরো একটা আছে এরকম হচ্ছে গোলক আছে, নিরেট গোলক, নিরেট গোলকের ক্ষেত্রে তোমাকে বলা হলো চক্রগতির ব্যাসার্ধ কত, তাহলে আই সমান আমরা জানি নিরেট গোলকের ক্ষেত্রে 2/5 এম আর স্কোয়ার, এটাকে সমান কি করবে এম কে স্কোয়ারের সাথে সমান করে দেবে, তাহলে তুমি কে পেয়ে যাবে √2/5 আর। এটা হচ্ছে একটা নিরেট গোলকের ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে কি করতে হবে, যে জড়তার ভ্রামকের সাথে তুমি এম কে স্কোয়ার সমান করে দেবে, সেখান থেকে কে সমান কত আর সেটা পেয়ে যাবে, এটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। ওকে, নেক্সট কোশ্চেন, যে একটি ঘূর্ণায়মান টেবিলের ওপর দাঁড়িয়ে এক ব্যক্তি তার দুই বাহু প্রসারিত করে একটি নির্দিষ্ট কৌণিক বেগে আবর্তন করছে, হঠাৎ বাহু দুটিকে কাছে নিয়ে এলো, এ অবস্থায় তার জড়তার ভ্রামক আগের মানের 75% হলে তার আবর্ত গতিশক্তি কত বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, কোনটা হবে। তো প্রথমেই হচ্ছে যে এখানে কি ব্যবহার করতে হবে, অবশ্যই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, যেটা আমরা আগে পড়েছি, যে একটা ব্যক্তি যদি টেবিল এইভাবে ঘোরে এবং হাত প্রসারিত করলো, হাত কাছে নিয়ে এলো, তাহলে কৌণিক ভরবেগ কী থাকে, সংরক্ষিত থাকে, কারণ বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত হয় না, তাই কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। তার মানে হচ্ছে আগে প্রথমে যদি L1 সমান কত হবে, I1 ওমেগা 1 সমান হবে পরে L2 মানে হচ্ছে I2 ওমেগা 2, তাহলে এইটা যে I1 ওমেগা 1 সমান হবে I2 ওমেগা 2, এইটা আমাকে ব্যবহার করে অঙ্কটা করতে হবে। আর পরে আমাকে কি করতে হবে, আবর্ত গতিশক্তি কতটা পরিবর্তিত হচ্ছে, আবর্ত গতিশক্তি হচ্ছে কে আর সমান হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, এটা আমাকে বার করতে হবে। তাহলে আমাকে বার করতে হবে যে কে পরবর্তীকালে K2 সমান হচ্ছে হাফ I2 ওমেগা 2 স্কোয়ার, আর যেটা K1 ছিল যে হাফ I1 ওমেগা 1 স্কোয়ার, তাহলে আমাকে বার করতে হবে যে কতটা পরিবর্তন হলো গতিশক্তি, মানে হচ্ছে K2 মাইনাস K1 বাই K1 ইন্টু 100%, এইটা আমাকে বার করতে হবে। তাহলে আমার কি চাই, যে আমাকে এবার বলে দেওয়া আছে যে জড়তা ভ্রামক আগের মানের 75%, মানে তোমার দেওয়া আছে I2 হচ্ছে আয়নের 75%, মানে 75/100, মানে হচ্ছে 3/4 আয়ন, তাহলে I2 দেওয়া আছে 3/4 আয়ন, এই ফর্মুলা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে তুমি ওমেগা আর ওমেগা 2 পেয়ে যাবে। তাহলে I2 বাই আয়ন পেয়ে গেলে, I2 বাই আয়ন হচ্ছে 3/4, তাহলে এই ফর্মুলা থেকে তুমি লিখতে পারো, দেখো আয়ন বাই I2 সমান হচ্ছে ওমেগা 2 বাই ওমেগা 1, তাহলে I2 বাই আয়ন সমান হচ্ছে 3/4, তাহলে আয়ন বাই I2 হবে 4/3 ওমেগা 2 বাই ওমেগা 1, মানে ওমেগা 2 সমান হচ্ছে 4/3 ওমেগা 1, এটা হলো ওমেগা 2। তাহলে দেখো এবার তাহলে ওমেগা 2 হচ্ছে এটা, তাহলে আর I2 সমান হচ্ছে 3/4 আয়ন, তাহলে I2 পেয়ে গেলে প্রথমে যত মানে জড়তা ভ্রামক ছিল তার সাপেক্ষে, আর কৌণিক বেগও পেয়ে গেলে প্রথমে কৌণিক বেগের তার কতটা। তাহলে এবার তুমি K2 দেখো বার করো, তাহলে K2 হচ্ছে তোমার হাফ I2 ওমেগা 2 স্কোয়ার, তাহলে I2 হচ্ছে দেখো এখন হচ্ছে K2 হচ্ছে I2 ওমেগা 2 স্কোয়ার, তাহলে বসিয়ে দাও, তাহলে হাফ I2 হচ্ছে দেখো 3/4 আয়ন, 3/4 ইন্টু আয়ন গণিত হচ্ছে ওমেগা 2 হচ্ছে 4/3 ইন্টু ওমেগা 1, তাহলে দেখো
তাহলে এটা হয়ে গেল তোমার হচ্ছে ওকে, এখানে একটা স্কোয়ার আছে, তাহলে তোমার হচ্ছে 1/2 ইন্টু 3/4 গণিত হচ্ছে 4×4=16/9 ইন্টু হচ্ছে আয়ন ওমেগা অন স্কোয়ার। তাহলে তুমি পেয়ে গেলে দেখো যে 3 3 9, 4 4 16, মানে 4 3 আগে থাকলো ইন্টু 1/2 আয়ন ওমেগা অন স্কোয়ার। তাহলে দেখো 1/2 আয়ন ওমেগা অন স্কোয়ার হচ্ছে K1, তাহলে 4 3 K1। তাহলে K2 হলো 4 3 K1, 4 3 দেখো 1-এর থেকে বড়, তাই K2 হচ্ছে K1 এর থেকে বেশি হবে, মানে K2 হচ্ছে K1 এর থেকে বেশি, মানে বৃদ্ধি পাবে। তাহলে এবার এটা বার করো, K2 মাইনাস K1 বাই K1, তাহলে K2 হচ্ছে 4 3 K1 মাইনাস K1 বাই K1 গণিত 100% সমান হচ্ছে দেখো 4 3 মাইনাস 1 আর K1 কেটে যাবে ইন্টু 100, দেখো এটা পাবে 1/3 ইন্টু 100, মানে হচ্ছে 33.3%। এটা হচ্ছে বৃদ্ধি পাবে, K2 হচ্ছে K1 এর থেকে বেশি, তাই 33.3% বৃদ্ধি পাবে। তাহলে অপশন হচ্ছে অ্যান্সার। ওকে, এবার নেক্সট কোশ্চেন, যে এম ভর এবং আর ব্যাসার্ধের একটি চাকতি একটি নততল বরাবর না পিছলে গড়িয়ে পড়ছে। দেখাও যে চাকতিটির ভরকেন্দ্রের ত্বরণ হচ্ছে 2/3 g sin থিটা। দেওয়া আছে নততলের নতি থিটা, আর চাকতিটির জড়তার ভ্রামক হচ্ছে mr²/2। তাহলে এটা কিন্তু খুব সহজ কোশ্চেন, যে একটা নততল বরাবর একটা চাকতি যদি গড়িয়ে পড়ে, তাহলে পরে তার ভরকেন্দ্রের যে ত্বরণ, তার যে ভরকেন্দ্র যদি এটা হয় জি, তার ত্বরণ কত হবে, জি 2/3 g sin থিটা। আমরা নততলের উপর যখন একটা বস্তু, গোলাকার বস্তু না পিছলে গড়িয়ে পড়ে, তখন তার ত্বরণই পেয়েছি, এ সমান হচ্ছে জি সাইন থিটা বাই 1 প্লাস I/m/r²। এইটা হচ্ছে তোমার ফর্মুলা, এটা তোমাকে মনে রাখতে হবে। এবার তোমাকে কী দেওয়া হচ্ছে, চাকতি। চাকতির ক্ষেত্রে I সমান হচ্ছে mr²/2। তাহলে এটা বসালাম, তাহলে এ পেয়ে গেলাম জি সাইন থিটা বাই 1 প্লাস mr²/2mr²। দেখো এটা কেটে গেল, তাহলে পেলে জি সাইন থিটা বাই হচ্ছে 1 প্লাস 1/2, মানে হচ্ছে 3/2, মানে হচ্ছে 2/3 জি সাইন থিটা। এবার তোমাকে পরীক্ষা, মানে অনেক কোশ্চেনে তোমাকে চাকতির বদলে যেটা বললাম যে গোলক দিতে পারে, চোং দিতে পারে, তো তাদের তোমাকে জড়তা ভ্রামক মনে রাখতে হবে। তাহলে সেটা তোমাকে এখানে বসিয়ে দিয়ে তুমি তার ভরকেন্দ্রের ত্বরণ পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, যে প্রতিটি এম ভরের 4টি বিন্দু ভরকে XY তলে যথাক্রমে 0 0 a a এবং 2a বিন্দুগুলিতে রাখা হলো, y অক্ষ সাপেক্ষে ভর সমষ্টি জাড্য ভ্রামক নির্ণয় করো। তাহলে XY তল মানে হচ্ছে এই, যদি তোমার হচ্ছে এটা যদি আমি নিয়ে নিই, তাহলে এটা হচ্ছে তোমার x অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার y অ্যাক্সিস। এবার আমি বসাবো যে 0 0 0 0 মানে হচ্ছে এই বিন্দুটা, এটা হচ্ছে 0 0, তাহলে এটা ধরো a লিখলাম। তারপরে হচ্ছে এ হচ্ছে ধরো এইখানে পড়বে এ, এটা হচ্ছে বি বিন্দু, তাহলে এটা হচ্ছে এ, এটা ছিল 0 0। তারপর হচ্ছে a মানে এক্স অ্যাক্সিস বরাবর এ গেলাম, নিচের দিকে মাইনাসে গেলাম, তাহলে এইটা হচ্ছে a - a, মানে এই দূরত্ব হচ্ছে a, এই দূরত্ব হচ্ছে a, কিন্তু ওয়াই অ্যাক্সিস মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। আর এটা হচ্ছে a, এটা হচ্ছে a। আর একটা হচ্ছে যে 2a 0, মানে এক্স অ্যাক্সিস বরাবর 2a আর ওয়াই অ্যাক্সিস বরাবর 0, মানে এখানে এটা হচ্ছে 2a 0। তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে বলো এই ওয়াই অক্ষ সাপেক্ষে ভর সমষ্টির জাড্য ভ্রামক কত? তাহলে ওয়াই অক্ষ সাপেক্ষে মানে হচ্ছে এইটা, এই অক্ষ সাপেক্ষে তোমার জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে। তাহলে আমি কি করব, আমি জানি জড়তা ভ্রামক সমান কি, জড়তা ভ্রামক সমান হচ্ছে সামেশন mi/r²। এখানে যেহেতু 4টে বিন্দু আছে এ বি সি ডি এবং প্রত্যেকের হচ্ছে এম ভরের বস্তু, তাই এটা হবে m r1² প্লাস m r2² প্লাস m r3² প্লাস m r4²। এবারে কার সাপেক্ষে আমাকে বার করতে বলেছে, ওয়াই অক্ষ সাপেক্ষে। তাহলে আমাকে ওয়াই অক্ষ থেকে এই r1 r2 r3 r4 হবে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুগুলির দূরত্ব। তাহলে r1 হচ্ছে ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব, দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষের উপরেই বসে আছে, তাহলে r1 সমান হচ্ছে 0। r2 হচ্ছে এই বি বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, দেখো a, তাহলে r2 সমান হচ্ছে a। তারপরে হচ্ছে r3, যেটা হচ্ছে তোমার এই সি বিন্দুর ক্ষেত্রে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে a,
তাহলে R3 সমান এ। আর R4 হচ্ছে এই যে ডি বিন্দু তার দূরত্ব ওয়াই অক্ষ থেকে দেখো 2a, তাহলে R4 হচ্ছে 2a। এবার এগুলো বসিয়ে দাও, তাহলে পেয়ে যাবে I সমান হচ্ছে m R0 স্কোয়ার মানে 0 স্কোয়ার প্লাস m a স্কোয়ার প্লাস m a স্কোয়ার প্লাস m 2a স্কোয়ার। দেখো এটা 0, এটা 2m স্কোয়ার m স্কোয়ার, এটা হচ্ছে 4m a স্কোয়ার মানে 4 5 6 6m a স্কোয়ার। এটা হচ্ছে ওয়াই অক্ষ সাপেক্ষে তার জড়তা ভ্রামক। এবার যদি বলা হতো যে এক্স অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক, মানে হচ্ছে এইটা যদি তোমার এক্স অ্যাক্সিস বরাবর এই এক্সের সাপেক্ষে তোমাকে যদি জড়তা ভ্রামক বলতে হতো, তাহলে দেখো এই এ আর ডি এর দূরত্ব কিন্তু 0 এক্স অ্যাক্সিস সাপেক্ষে, তাই এদের কোনো কন্ট্রিবিউশন থাকবে না, শুধুমাত্র বি আর সি এর থাকবে। তাহলে সেক্ষেত্রে দেখো যে বি এর ভর হচ্ছে এম, দূরত্ব কত এক্স অ্যাক্সিস থেকে হচ্ছে এ, তাহলে এম এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই এক্স অ্যাক্সিস থেকে এই সি এর দূরত্ব হচ্ছে এ, তাহলে এম এ স্কোয়ার মানে 2m স্কোয়ার। মানে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে জড়তা ভ্রামক হচ্ছে 2m স্কোয়ার, কিন্তু ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হচ্ছে 6m স্কোয়ার। ওকে, নেক্সট কোশ্চেন, যে একটি বস্তুকণার অবস্থান ভেক্টর দেওয়া আছে 2k ক্যাপ মিটার, কণাটির ওপর 3j ক্যাপ নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে j ক্যাপ সমান হচ্ছে 3j ক্যাপ নিউটন। তাহলে বলো যে মূলবিন্দুর সাপেক্ষে টর্কের মান কত। তাহলে মূলবিন্দু যদি এটা হচ্ছে 0 0 হয়, তাহলে আর যদি এটা হয় আর এফ, ওকে এটা আমি কি করব যে এইটা হচ্ছে তোমার হচ্ছে ধরো এইভাবে যদি আমি ওয়াই জেড এইভাবে যদি আমি অক্ষ ওয়াই জেড অক্ষ আমি করে নিই, তাহলে দেখো আর হচ্ছে 2k ক্যাপ, তাহলে আর হচ্ছে এটা আর জে হচ্ছে 3j ক্যাপ মানে এই বরাবর। তাহলে বলো তাহলে এটা হচ্ছে তোমার এফ আর এটা তোমার হচ্ছে আর, তাহলে টর্ক কত হবে, টাও সমান হচ্ছে আর ক্রস এফ, আর ক্রস এফ, টাও সমান হচ্ছে আর ক্রস এফ। তাহলে এটা বার করে নাও, তাহলে হয়ে গেল দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আর হচ্ছে দেখো 0 0 2 0 3 0, তাহলে বার করো দেখো আই ক্যাপ হচ্ছে 0 -6 মাইনাস জে ক্যাপ হচ্ছে 0 -0 প্লাস কে ক্যাপ হচ্ছে 0 -0, তাহলে পেলে -6 আই ক্যাপ। আর টাওয়ের একক কী হবে, নিউটন মিটার, তাহলে এটা হচ্ছে -6 আই ক্যাপ। নেক্সট কোশ্চেন, যে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে এম ভরের 4টি বস্তু রাখা হলো, তাহলে এই এ বি সি ডি 4টে বস্তু রাখা হলো। তাহলে ডিবি সরলরেখা সমান্তরাল মানে হচ্ছে যে এই যে ডিবি সমান্তরাল, এইটা হচ্ছে ডিবি সরলরেখা, তার সমান্তরাল এবং এ বিন্দুগামী মানে হচ্ছে এ বিন্দুগামী মানে এই যে রেখাটা এটা হচ্ছে ডিবির সমান্তরাল কিন্তু এ বিন্দুগামী, এই একটি অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বার করতে হবে। তাহলে এইটা তোমার ধরো আমি বললাম যে এটা ই আর এফ, এটা হচ্ছে তোমার একটা ইএফ অক্ষ, এর সাপেক্ষে জড়তা ভ্রামক বার করতে হবে। তার মানে আমাকে কি করতে হবে যে এই অক্ষ থেকে এই এ এর দূরত্ব কত, r1 সমান 0, বি এর দূরত্ব কত সেটা বার করব, সেটা হচ্ছে r2, সি এর দূরত্ব কত এটা হচ্ছে r3, আর ডি এর দূরত্ব কত r4, এটা বার করলে আমি হয়ে যাবে। তার মানে জড়তা ভ্রামক হয়ে যাবে সামেশান এমআই আর স্কোয়ার মানে হচ্ছে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস m4 r4 স্কোয়ার। এবার যেহেতু 4টেই এম ভরের, তাহলে ভর হচ্ছে সকলের সমান, তাহলে এম কমন পেয়ে এলাম, তাহলে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস r3 স্কোয়ার প্লাস r4 স্কোয়ার। এবার দেখো r1 বার করব। এবার দেখো এখানে এটা কিন্তু বর্গক্ষেত্র, তাই এটা কিন্তু 90 ডিগ্রি, আর এটা এল এটা এল, তাহলে এটা হবে দেখো √l স্কোয়ার প্লাস এল স্কোয়ার, মানে দেখো √2l হবে এই দূরত্বটা, মানে সি এর দূরত্ব r3 হচ্ছে √2l। আর এই যেহেতু এটা হচ্ছে এইটা কর্ণ হচ্ছে একটা মানে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই কর্ণটা মানে একটা বর্গক্ষেত্রে দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই এই টোটাল দূরত্ব যদি √2 হয় তাহলে এই হাফ দূরত্ব হবে √2l/2, আর সেটা হচ্ছে এটার সাথেও সমান এটার সাথেও সমান, তাই এই দূরত্বটা হবে মানে r2 দূরত্ব হবে √2l/2 আর r4 হবে √2l/2, তার মানে হচ্ছে l/√2, এটা হবে l/√2।
তাহলে জাস্ট বসিয়ে দাও এম ইন্টু হচ্ছে 0 স্কোয়ার প্লাস এল বাই রুট টু তার স্কোয়ার প্লাস R3 হচ্ছে রুট টু এল তার স্কোয়ার প্লাস এল বাই রুট টু তার স্কোয়ার। তাহলে তুমি পেয়ে যাবে এম ইন্টু হচ্ছে দেখো এল স্কোয়ার বাই টু প্লাস 2l স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই টু। তার মানে পেয়ে গেলে তুমি হচ্ছে দেখো এল স্কোয়ার বাই টু হচ্ছে এল স্কোয়ার প্লাস 2l স্কোয়ার মানে 3ml স্কোয়ার। এটা হচ্ছে এই যে অক্ষ দেওয়া আছে এই অক্ষ সাপেক্ষে এই যে সংস্থাটির জড়তা ভ্রামক। তো এইভাবে কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকমের কোশ্চেন দিতে পারে। এরও বাইরেও আরও অনেক কোশ্চেন তোমরা পাবে। যেমন আমি বলছি যে একটা হচ্ছে গতিশক্তি থেকে তোমাদের খুব কমন কোশ্চেন দেয়, গতিশক্তি যেটা আমরা আগে করিয়েছি, গতিশক্তি থেকে অঙ্ক, তো সেইগুলো তোমাকে দেখতে হবে। তারপরে হচ্ছে তোমার এই যে টর্কের সাথে তোমার হচ্ছে কৌণিক ভরবেগের যে সম্পর্ক সেখান থেকে কোনো কোশ্চেন দিতে পারে। তারপর ধরো বলে দেওয়া আছে আর সমান হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর ভরবেগ দেওয়া আছে পি সমান হচ্ছে 2i ক্যাপ প্লাস 5k ক্যাপ প্লাস জে ক্যাপ জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে বলো যে কৌণিক ভরবেগ কত, তাহলে এল সমান হবে আর ক্রস পি, তোমাকে বার করতে হবে। তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আর এন মান বসাবে 1 কে ক্যাপ বসাবে 2 5 অন। এইভাবে কিন্তু তুমি কি করতে পারবে, কৌণিক ভরবেগ বার করতে পারবে। তো এরকম একটা কোশ্চেন দিতে পারে। আর তো বলে চক্রগতির ব্যাসার্ধ থেকে কোশ্চেন দিতে পারে। তো এইভাবে গোটা যে টপিক যে দৃঢ়বস্তুর ঘূর্ণন থেকে তোমাকে এইভাবে বিভিন্ন কোশ্চেন তোমাকে দিতে পারে এবং সেগুলো তুমি আরামসে করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই নিয়ে তোমাদের দৃঢ়বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারটা শেষ হলো। তো তোমাদের এক্সাম চলে এসছে, তাই অল দ্য বেস্ট। যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট করো, আর যারা গ্রুপে আছো তারা অবশ্যই মেসেজ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।